হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সাধারণত ব্লগ শুরু করলে ওই সকাল থেকে বা দিনের আলোর মধ্যেই ব্লগটা শুরু করা হয়, তবে আজকে ভাবলাম যে এই একটু মাছ কিনতে যাব, কারণ একটা অনুষ্ঠানের মতো আর কি বাড়িতে আছে ছোট্ট করে, তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করি। ওই মাছের বাজারে যাব বলে, এটা ঠিক মাছের বাজার নয়, তবে আমেরিকাতে এইরকম এইচ মার্ট বলে এশিয়ান নানা ধরনের খাবার দাবার পাওয়া যায়, তো সেই রকম একটা দোকানে আজকে এসেছি ওই কিছু মাছ কিনবো বলে। আর তার সঙ্গে দেখে একেবারে গা শিউরে উঠবে আর চোখ কপালে উঠে যাওয়ার মতো আর একটা জিনিস দেখাবো, চলুন তাহলে। এই দোকানটার প্রথম খোঁজ পাই যখন নিউ জার্সিতে ছিলাম, তখন অর্পিতাদি বলে একটা দিদি ছিল, সেই দিদি বলে দিয়েছিল যে যদি ফ্রেশ চিংড়ি মাছ খেতে চাও তাহলে এইচ মার্ট থেকে কিনতে পারো। এইচ মার্টে একদম ফ্রেশ জ্যান্ত মতো চিংড়ি মাছ পাওয়া যায়। মানে আমাদের দেশে যেরকম পুকুর বা নদী থেকে বা সমুদ্র থেকে মাছ বাজারে যখন ওই হাঁড়ি হাঁড়ি করে আসে, কখনো কখনো জলের মধ্যে করে আসে, আবার কখনো বরফের ওপর শুয়ে শুয়ে আসে, সেই রকমই আর কি এখানেও ওই রকম জ্যান্ত সমুদ্রের মাছ সমস্ত বিক্রি হয়। সেগুলোই ওই একদম যে মাছের কাউন্টারটা আছে সেই মাছের কাউন্টারে পাওয়া যায়। বেসিক্যালি এই দোকানগুলো হচ্ছে এইচ মার্টের যে চেনটি আছে সেটা হচ্ছে কোরিয়ান। ইনোকি মাশরুম, কত ধরনের মাশরুম দেখেছিস বাবা? কোরিয়ান জাপানিরা বোধহয় শুধু এই মাশরুমই খায়। ইয়েস, অফকোর্স। দেখো ইয়েলো মাশরুম। ইয়েলো মাশরুম, ইয়েলো ব্ল্যাক, সেই ব্ল্যাক, এটা কি করে বানিয়েছে রে? হ্যাঁ, I cannot feel the yellow. I just feel the plastic. হ্যাঁ, কি বলছো? হ্যাঁ দেখ, কুমড়ো টুমড়ো সব আছে, এরা সবই খায় রে। ছোট ছোট কুমড়ো কি সুন্দর। দেখো দু রকমের কুমড়ো আছে। আর শশা নিতে হয় না, শশা আছে। লুজ শশা এখান থেকে নিয়ে যাবো তাই? হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবো। লুজ ওয়ালমার্টের মতো না, লুজ পাওয়া যাচ্ছে। এই তো গেল হচ্ছে গিয়ে এমনি সেকশনগুলো। এইবার যেইটার জন্য আসে আর কি, এখানে পুরো লাইভ লবস্টার, তারপরে গিয়ে ক্র্যাব, এইসব যে জায়গাটা আছে চলুন সেইখানটায় যাই। সত্যি বলতে কি, এত বড় বড় লবস্টার এর আগে কখনো দেখিনি। কাঁকড়াটা দেখলেও দেখেছি, কারণ আমাদের দেশে ওই দীঘা তালসারি ওই সব সমুদ্রে যখন সকাল সকাল যেতাম মাছ টাছ ধরে আনতো জেলেরা, তখন দেখতাম যে মাছের আড়তগুলোতে আর কি বহু মাছ ওই রকম ডাই করে রেখে দিত, তো সেখানেই বড় বড় কাঁকড়া দেখেছি, তবে এত বড় সাইজের কাঁকড়া মনে হয় দেখিনি। আর ওই যে সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছেন, ওই জায়গাগুলোতে হচ্ছে যেমনি মাছ বিক্রি হয়, জ্যান্ত মাছ বললাম, ওইখানে মাছগুলো বিক্রি হয়। কিন্তু আজকে যেহেতু ওই দোকান বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, ঠিক 1 ঘন্টা আগে আপাতত দেখছি সমস্ত কিছু গুটিয়ে দিয়েছে। এমনকি চিংড়ি মাছ কিনবো বলে এসেছি, তো দেখছি চিংড়ি মাছগুলোও তুলে দিয়েছে। কিন্তু যখন এইচ মার্টে প্রথমে এসে এই এত বড় বড় কাঁকড়া লবস্টার দেখেছিলাম, পুরো একটা ছোট্ট বাচ্চার সমান, দেখে একেবারে সত্যিই চোখ কপালে ওঠার সমান হয়েছিল। দেখেছিস কত বড় কাঁকড়া? তোর মুখটার থেকেও বড়। এই যে দেখুন, আরও জলের তলায় আছে বলে মনে হচ্ছে যেন একটু বেশি বড় লাগছে, কিন্তু সত্যিই সাইজগুলো খুব বড়। সে বছর দীপের জন্মদিনে বাবি একটা এরকম লবস্টার কি সুন্দর যে হোয়াইট সস দিয়ে রান্না করেছিল। কোরিয়ান এই সমস্ত দোকানগুলোতে আসলে এত নাম না জানা অজানা অজানা জিনিস দেখতে পাই, আর ভীষণ অবাক লাগে সেগুলো দেখে আমরা ভাবতেই পারি না যে এগুলোও মানুষ খায় বলে। কীরকম হাঁটছে দেখুন ওরা, আবার হেঁটে হেঁটে এপার থেকে ওপারেও নাম্বার ওঠার চেষ্টা করছে, আর লবস্টারের বড় বড় দাঁড়াগুলো বেঁধে রেখে দিয়েছে।
কাঁকড়াগুলো দেখছি ভারী দুষ্টু, এদিক থেকে ওদিকে আবার উকি দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এমনই একটা উচ্চতা করা আছে, মনে হয় না যে কোনোদিনও কেউ বেরিয়ে পড়ে গেছে বা পার করে লবস্টারের দিকে চলে এসেছে। এটা এমনিতে এশিয়ান গ্রসারি স্টোরস, তো মোটামুটি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের দরকারি সেগুলো পাওয়া যায়। সবজির মধ্যেও আছে অনেক কিছুই দেখলাম ওইখানে, তখন প্রথমে ঢুকে দেখলাম না কুমড়ো টুমড়ো এই সমস্ত কিছুই আছে। আর তাছাড়া নানা রকমের মাছ। আর এই দেখুন এখানে কাঁকড়াগুলো একটু ছোট সাইজের কাঁকড়া, সেগুলো আবার একেবারে ছাড়িয়ে ভালো করে ফ্রেশ রাখা আছে, ওগুলো শুধু নিয়ে গিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর এই মাঠেই জানেন গেরি গুগলিও পাওয়া যায়, তবে আজকে যেহেতু সেকশনগুলো সব বন্ধ হয়ে গেছে সেই জন্য আর গেরি গুগলি দেখতে পাচ্ছি না। একটু অন্য জাতের মনে হয়, কারণ আমাদের ওখানকার গেরি বা গুগলি যেগুলো একবার পাথরে দিয়ে মারলেই তার ওপরের খোসাটা ভেঙে যায়, কিন্তু এগুলো আবার লোহার মতো শক্ত লেগেছিল যে বছর কিনেছিলাম। তবে আমাদের একটু চিংড়ি মাছ দরকার ছিল বলে আমাদের চিংড়ি মাছ নেওয়া হয়ে গিয়েছে, আর তারপরে বাড়ি ফিরে গিয়েছি। আর যেহেতু কালকে অনুষ্ঠান সেজন্য আজকে রাত্রিবেলাতে একটু দইটা করে রেখে দেব। দই আর পায়েসটা আজকে রাতে করে রেখে দিই, তাহলে কাল সকাল সকাল বাকি রান্নাগুলো করে নিতে সুবিধা হবে। যেহেতু এই প্রসেসটা বেশ অনেকক্ষণের, সেই জন্য দইটা আজকে থেকে তৈরি করে রেখে দিচ্ছি, তাহলে পরে কাল যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তখন একদম দইয়ের মতোই বসে যাবে। ওই ইভাপোরেটেড মিল্কমেড আর একটু টক দই, চিনি এই সমস্ত কিছু দিয়ে এই দইটা করে নিই। এ তো গেল মিষ্টির দিকের আয়োজন, মানে মিষ্টি দই, পায়েস আর মিষ্টি আর চাটনি থাকবে, তাতে মিষ্টির দিকটা হয়ে গেল ডেজার্ট। কিন্তু এরকম কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে জানেন তো সবচেয়ে বেশি চিন্তা হয় যে মেনুতে কি করব, মানে ফ্রাইড রাইস করব না পোলাও করব না বিরিয়ানি করব নাকি সাদা বাসমতি রাইস করব শুধু, তার সঙ্গে নানা রকম তরকারি। দুপুরবেলায় আয়োজন করলে সেটার আবার এক ধরনের মেনু করতে হয়, আর রাত্রিবেলায় করলে আবার তার আর একটা আলাদা রকমের মেনু তৈরি করতে হয়। এইটা আমার কাছে বেশ চিন্তার। যাই হোক, গতকাল রাত্রে দইটা বসিয়ে দিয়েছিলাম। এমনিতেই দইটা বেশ ভালোই হয় জানেন তো, কিন্তু কাল যে কি তাড়াতাড়ি করতে গিয়েছি আর ওভেনটা বাড়িয়ে দিয়েছিলাম, সমস্ত দই ছানা কেটে গেছে। যাক, ওই ছানা কাটা দইটা রেখে দিয়েছি। আর এখন আবার পরদিন সকাল হয়ে গেছে, দীপকে তাড়াতাড়ি পাঠালাম যে যাও আর একটুখানি ওই ইভাপোরেটেড মিল্ক কিনে আনো আর কনডেন্স মিল্ক কিনে আনো, আর একবার দই বসাবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করেছিলাম আমি জানেন তো, আর ওই আগের প্রসেসে করিনি। এটা আমি আবার দীপান্বিতার থেকে সেদিন শুনলাম যে এরমভাবেও করা যায়। মাইক্রোওয়েভে শুধু দইটা করে নিয়েছিলাম, সেটা না হয় পরে কোনো দিন আর একবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর ঝটপট করে রান্না করে নিই আবার। এতক্ষণ ধরে বলছি এত কিছু করছি, কিন্তু দেখুন আসল জিনিসটাই বলা হয়নি যে কোন অনুষ্ঠান উপলক্ষে আজকের এত আয়োজন হচ্ছে। ওই আমার ব্লগে মাঝে মাঝে সৌরভ আর ওয়েন্দ্রিলাকে দেখতে পাওয়া যায়, তো ওয়েন্দ্রিলারই আজকে 9 মাসের একটুখানি স্বাদের আয়োজন করেছি। এদিকে মাছগুলো সব আমি পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে বেছে প্রথমে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করে নেব। সকালের দিকে কোনো অনুষ্ঠান রাখলে, মানে দুপুরের দিকে কোনো অনুষ্ঠান রাখলে আর কি সকাল থেকে যে হাত চালিয়ে তাড়াতাড়ি করে করতে হয়, মাঝে মাঝে একটু টেনশন হয়ে যায় ঠিক পারবো কি পারবো না সময়ের মধ্যে শেষ করতে। যদিও একটু আধটু দীপও হাত লাগিয়ে দেয়। যেমন এই চিংড়ি মাছের মালাইকারিটা বরাবরই ও করে এসেছে। একবার প্রথমবার চিংড়ি মাছের মালাইকারি ও করে সবার খুব ভালো লেগেছিল, তারপর থেকে সেই ওকেই বলি তুমিই করে দাও তুমিই করে দাও, শুধু মাছগুলো ছাড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকে আমার। আর এই দেখুন চিংড়ি মাছগুলো এইরকম পেয়েছি, এগুলোকে কি হোয়াইট টাইগার প্রন বলছিল। আর তো মোটে কটা দিন, তারপরে আসছে শীতের ছুটি। এই উইন্টার ব্রেকটা পড়লে বেশ অনেকগুলো দিন ছুটি পাওয়া যায়। আমাদের তো ভালোই লাগে, বড়দের সারাদিন সকাল থেকে সেই উঠে কাজ থাকে, কিন্তু সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ি এই বাচ্চাগুলোকে নিয়ে, যে তারা সারাদিন ঘরে থেকে কি করবে। আর এই যে ওদের এই রকম হাতের কাজ, মাঝে মাঝে বলি রন্ধ্রের শনিবার করে প্রত্যেক সপ্তাহে না হলেও
কোনো কোনো সপ্তাহে এরকম ভার্চু ক্লাস থাকে, সেখানে নানা রকম কিছু এরকম হাতের কাজ, তারপরে আঁকা টাকা নিয়ে ব্যস্ত করে রাখেন 1 ঘন্টার জন্য। তো ভাবছি এবারের উইন্টার ব্রেকটা পড়লে রনকে এরকম কিছু টুকটাক কাজ করতে দেব, যা আমরা ছোটোবেলাতে শিখেছি, বা কোথাও ইন্টারনেট ঘেটে যদি কিছু পাই। যাক, ওদিকে আমার কথা বলতে বলতে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। দীপ শুধু মাছগুলো অ্যাকচুয়ালি একদম গোটা গোটা লম্বা লম্বা রাখার জন্য সরু সরু স্টিক কিনে এনেছিলাম। সেই স্টিকগুলো মাছের ভেতরে, চিংড়ি মাছের ভেতরে ঢুকিয়ে দিলে তাহলে একদম মাছগুলো সোজা সোজা হয়ে থাকবে। তো সেরকম ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে আমার মাছের মাথা দিয়ে ডালটা রান্না হয়ে গেছে। এমনিতে তো এখানে মাছ কেটেই দেয়, তবে আঁশটা ছাড়ায় না, আর মুড়োটা 4 ফালি করে টুকরো করে কেটে দেয়। যদি বলা হয় যে গোটা রাখতে, তাহলে গোটাও রেখে দেয়, তবে সাধারণত বিশাল বড় বড় হয় তো মুড়োগুলো, ওই জন্য 4 টুকরো করে দেয়। দীপ গোটা মুড়ো কিনে এনেছিল, কারণ শুভ কাজে তো গোটা মাথাই দেয় মাছের। তো ভেবেছিল যদি তাই করি, কিন্তু আমি আর ভাবলাম যে না, ওরকম করব না, কারণ গোটা মাথাটা সে নাও খেতে পারতে পারে। তাই জন্য ওইরকম 4 ফালি করে এনে বাড়িতেই কেটেছি। দীপকেই বলেছি তুমি কেটে দাও। তা কেটে অ্যাটলিস্ট মাথার একটা এফেক্ট রইল আর কি। তাই জন্য মাছের মাথাটা যখন ডালে দিয়েছি, সবটা আমি ওরকম টুকরো টুকরো করে দিইনি, একটা টুকরো একদম গোটাই রেখেছি, যাতে করে একটু ওই মাছের মাথার এফেক্ট থাকে। আর এদিকে ডাল হয়ে যেতে বসালাম মাছের কারি, আর ওইদিকে চিংড়ি মাছের মালাইকারিটা। মেয়েদের জীবনের তো এটা একটা বিশেষ আনন্দের দিন বলুন। আর এই সময় মনে হয় যে সত্যি যদি বাড়ির সকলের সঙ্গে এই রকম দিনগুলো কাটাতে পারতাম। এই যে চিংড়ি মাছের মধ্যেখান দিয়ে কাঠিগুলো এইভাবে ঢুকিয়ে দিয়েছি, আর তার জন্য চিংড়ি মাছগুলো ওইরকম গোল হয়ে ছোট ছোট হয়ে যাবে না, সোজা সোজা হয়েই থাকবে আর কি। আর ভাজার পরে দেখছি চিংড়ি মাছগুলো আর একটু ছোট ছোট লাগছে, আর একটুখানি বড় সাইজের কিনলে হতো, কিন্তু পাচ্ছিলাম না, এরকম সাইজটাই ছিল। আর এর যে বড়গুলো, সেগুলো সব ফ্রোজেন রাখা ছিল বক্সে, এগুলোই দেখলাম ওই লাইভ বলে একদম বরফের ওপরে রাখা ছিল। যাক, আমার এদিকে সমস্ত রান্নাই মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি পোলাও বসাবো। অনেক দিনের ইচ্ছে জানেন তো, যে একটুখানি শাড়ি পরে রান্না বান্না করব, কিন্তু ভীষণ ভয় লাগে। এমনিতেই কড়ার হাতল, প্যানের বাঁট, খুন্তি এই সমস্ত কিছু থাকে, তো কখন তাড়াহুড়োর মাঝখানে কোনটায় কিসে আটকে যাবে। আর এদেশে তো বাপু আবার একটুখানি এদিক থেকে ওদিক হলো মানেই অমনি ফায়ার অ্যালার্মটা বাজতে শুরু করে দিল। যাক, আজকে তাও ওই একটুখানি রান্নাটা শেষে শাড়িটা পরে করলাম। চলুন, এদিকে আমার মোটামুটি সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এবার একটু সামান্য রেডি হয়ে আসি। এই যে আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। ওইদিকে তো রান্না করছিলাম, তখন জাস্ট শাড়িটা পরেই রান্না করে নিচ্ছিলাম। আমার বলছিলাম যে খুব শখ যে শাড়ি পরে রান্না করব, কিন্তু হয় না, সাধারণত বেশ ভয়টাই পাই আর কি, যে শাড়িটা পরে করতে পারবো কিনা। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, আমরা 3 জনেই রেডি হয়ে নিয়েছি মোটামুটি অল্প বিস্তর। এবার হচ্ছে গিয়ে ওর থালা টালাগুলো সব সাজাবো। বাকি তো সমস্ত রান্না কমপ্লিট, কাল থেকে তো শুরু হয়েছে, আর আজকে সকালে বাকিটা করলাম। যাই হোক, চলুন তাড়াতাড়ি করে থালাটা সাজিয়ে নিই, কারণ অনেকটাই বাজে। ভাবছি এবার রনকে আগে খাইয়ে নেব, 1টা বাজতে যায়। তুমিও কি ঢুকলে নাকি ওদের সঙ্গে? হ্যাঁ, আমিও এলাম আর কি ওদের সাথে। এইসো আস্তে আস্তে। কি সুন্দর সেজে এসেছো, আমি বাইরে না ঢুকেই বলতে শুরু করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এরম সময় সকল মেয়েদের যেন কি অপূর্ব দেখতে লাগে, তেমনি ওকেও তাই লাগছিল দেখতে। বারবার বলছিলাম কি মিষ্টি লাগছে তোমায়, কি মিষ্টি লাগছে তোমায়। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। এই সেই আসলাম, কি নাম, চেরি ব্লসম ঘুরে আসলাম। আমাদের তো 3 তলায় অ্যাপার্টমেন্ট, ওই জন্য জানেন তো আগে ওয়েন্দ্রিলাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুমি উঠতে পারবে তো, কারণ 9 মাস মতো তো হয়েই গেছে, তাই উঠতে যদি এত দূরে কষ্ট হয় উপরে,
তাই ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর না তো সমস্ত কিছু রান্না করে নিয়ে ওদের বাড়ি চলে গিয়ে ওকে স্বাদটা ওখানেই দিতাম। তো ও বলেছিল না না কোনো অসুবিধা নেই। এমনিতে তো এখানকার ডাক্তাররা ভাই ভীষণ স্পোর্টিং, মানে যতক্ষণ না একেবারে এমার্জেন্সিতে যাওয়ার মতো অবস্থা হচ্ছে ততক্ষণ যেন ওনাদের কোনো হেলদোল থাকে না। তো ওনারা বলেন যে যত অ্যাক্টিভ থাকবে তত ভালো। তা ও বললো যে ও পারবে, কোনো অসুবিধা নেই। তো তাই জন্যই একেবারে আমাদের বাড়িতেই আয়োজনটা করেছিলাম। যাক, এদিকে এবার একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই থালাগুলো, কারণ দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়ে গেছে। এখন থালাটা সাজানোর সময় 5 রকমের ভাজা, তরি, তরকারি, মাছ, মিষ্টি, দই, পায়েস সমস্ত রেখে দিলাম। আর থালার পাশ দিয়ে এরকমভাবে গাঁদা ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। এতদিন এত বছর ধরে অনেককে দেখেছি যে আইবুড়ো ভাত খায়, তারপরে ছাদ খায়, ফুল দিয়ে থালে থালে সাজিয়ে। আমার সময়ে অনেক কিছু করেছিল, কিন্তু তখন না এত রীতি রেওয়াজ চল এত ওঠেনি। মানে অতটা ফটো অত ফটো ফটোটা হয়ে গিয়েছে, এই পুরো ব্যাপারটা আর কি ফুল দিয়ে সাজানো এইগুলো তখন অত ছিল না। তা আমার গুলো আবার কোথা থেকে আনলে? বিবেক ফ্লাওয়ার্স টেক্সাসে ছিল। হ্যাঁ, ওটা সব জায়গাতে একটা করে থাকে, বিবেক ফ্লাওয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে ওই তোর হায়দ্রাবাদি হাউসটা, ওই যেখানে হায়দ্রাবাদি মানে তোর হচ্ছে এই পাশটা, যেটা তোর ওর সুইমিং এটা আছে ওখানটা, মরিসভিলের দিকটা, ওই বেক্সলি অ্যাপার্টমেন্টগুলো যেদিক থেকে আছে ওই দিকটা। না না, বিয়ের সময় এত এই জিনিসটা ছিল না, আমাদেরও একটু একটু ছিল না। এখন তো কম্পালসারি, তোমার না করলে বলে দেশে তো বাবা আজকাল সত্যি যেমনি বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে তেমনি বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে মিশে অনেক রকমভাবে আর খুব সুন্দর করে সব কিছু আয়োজন করা যায়। কিন্তু প্রবাসে আমরা যারা থাকি তাদের কাছে তো এইটা সত্যিই সম্ভব হয় না সব সময়। কখনো কখনো বাড়ি থেকে যদি লোকজন আসেন তখন হয়, আর তাছাড়া আর তা নয় তো যেই পাশাপাশি বন্ধু বান্ধবরা থাকে তাদের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানগুলো পালিত হয়। না না সৌরভ যাও না, দুজনকেই আজকে এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে পুরো রামসীতা। অ্যাপার্টমেন্টের টেবিল তো ওই জন্য ভীষণই ছোট, ওর সমস্ত থালা বাটি, একটা প্রদীপের থালা, এই সমস্ত সাজাতে গিয়েই প্রায় টেবিলটা ভরে গেছে। অনেক সময় আছে। কি সুন্দর লাগছে পুরো, তোমার গোলাপি শাড়িটা খুব সুন্দর এসেছে। হ্যাঁ, গোলাপি শাড়িটা খুব সুন্দর লাগছে, সুন্দর ফুটেছে। আর সৌরভের পাশে কালার কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এমনিও তো র্যান্ডমলি পরে নিয়েছে। আচ্ছা, এমনি ফটো দাঁড়ান একটুখানি তাড়াতাড়ি করে ওকে আরতিটা করে নিই, তাহলে খেতে শুরু করতে পারবে। দিকের থালাতে একটা চিপস টিপস সাজিয়ে রেখেছি, ওগুলোকে দিয়ে দেবো বলে রেখেছি। আসলে ও আমায় বলেছিল বৌদি মিষ্টি আমি একটু অ্যাভয়েড করছি, তাই জন্য আর মিষ্টির কিছু রাখিনি, মানে ক্যাডবেরিজ জাতীয় জিনিস এই সমস্ত কিছুই তো এই সময়টাতে খুব ভালো করে নিজেকে প্যাম্পার করে আর কি খাওয়া যায়। যত খুশি ক্যাডবেরিজ খাও, মন চায় যা খুশি খাও, কিন্তু ও বললো যে না মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি। ওই জন্য সমস্ত চিপস টিপস এই স্ন্যাক্স জাতীয় জিনিস নোনতা যেগুলো সেগুলো এনে ওই থালাটায় রেখেছি। আসলে এই সমস্ত আইডিয়াই জানেন তো সব যে আমার তাও নয়, আর আমি যে সবটাও জানতাম সেটাও নয়। ওই আমার সময় আমাকে যেই দিদি করেছিল সেই থেকে কিছুটা আইডিয়া মনে করে করে, আর তাছাড়া একে তাকে জিজ্ঞেস করে করে, আর কিছুটা হয়তো জানতাম বা কিছুটা হয়তো মনে আছে বা কোথাও দেখেছি, সেই দেখে আর করেছি। যাক চলুন তাহলে শান্তিপূর্ণভাবে ও খাওয়া দাওয়া সেরে নিক, আর ওকে অনেক প্রাণ ভরে আশীর্বাদ করি। আপনারাও ওকে আশীর্বাদ করবেন যেন ওর আগামী দিনগুলোয় খুব ভালোভাবে সব কিছু হয়ে যায়।
আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে ব্লগটা একটু শেয়ার করে দেবেন আর পারলে পেজটা একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।